শরীরের চাহিদাই কি সব? কিভাবে পারলে আমার সাথে এটা করতে? বাচ্চা তো আমি ইচ্ছে করে নেইনি, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। বাচ্চাটা তো আমার একার না, তোমারও। আর নিশা, তুই আমার বান্ধবী হয়ে এটা কিভাবে করলি? ব্যাস, অনেক হয়েছে। আমি চাই না তোমার সাথে সংসার করতে, চলে যাও। আবিদ, শোনো, আর একটা কথাও বলবে না। এখনই বের হয়ে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আবিদের এমন হিংস্র মনোভাব দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিছু না বলে কষ্টভরা জীবন নিয়ে বেরিয়ে আসলাম। যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দিন আবিদ ছিল পাশে। আর আজকে আমার অনাগত সন্তান ছাড়া আর কেউ নেই। আবিদ এমনটা করবে কখনো বুঝিনি। ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে বাঁচার ইচ্ছেটাই মরে যায়। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। মা বাবার কাছে যাওয়ারও পথ নেই। এত রাতে কোথায় যাব ভাবতে ভাবতে মনে পড়ল এক দূর সম্পর্কের ভাবির কথা। তার বাসায় গিয়ে দেখি দরজায় তালা। একজনকে জিজ্ঞাসা করার পর বলল কালকে সকালে আসবে। শরীর ক্লান্ত থাকার কারণে দরজার সামনে বসে রইলাম। পরদিন সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি ভাবি আসছে। আমার হাত ধরে উঠালো। আমি ভাবিকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দিলাম। ভাবিকে আমি সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে ভাবি অবাক হলো না, কারণ ভাবি নাকি আগে থেকেই জানতো আবিদের নিশারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তোমাকে আগে বলিনি কারণ ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরও দেখো কথা বলে ঠিক হয় কিনা। এখন কিছু খেয়ে নাও, ভাবি বলল। আমার জন্য ভাবি নাস্তা বানালেন। কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না। আবিদের কথাগুলো বারবার মনে পড়ছিল। ভাবি বলল যে যদি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া না করো তাহলে তো তোমার বাচ্চাটার ক্ষতি হবে। বাচ্চার কথা ভেবে নিজেকে ভালো রাখো। 7 দিন পর আমি আর ভাবি অফিসে গেলাম দেখা করার জন্য। কিন্তু গিয়ে শুনি আবিদ অনেকদিন পর্যন্ত অফিসে আসেনি। তারপর বাসায় গেলাম, ওখানেও গিয়ে দেখি দরজায় তালা। পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করলাম। সে বলল যে আবিদ 3 দিন আগে বাসা ছেড়ে চলে গিয়েছে। কোথায় গেছে তা কেউ জানে না। এবার আমি আবিদকে কোথায় খুঁজবো তাই ভেবে পাচ্ছিলাম না। আবিদের যত বন্ধু ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম। তারা জানালো যে কেউ জানে না আবিদ কোথায়। অনেক খোঁজ করলাম কিন্তু আবিদের কোনো খোঁজ পেলাম না। প্রায় 14 দিন হয়ে গেল আবিদের কোনো খোঁজ নেই। তাই চিন্তা করলাম যে ভাবির বাসায় আর কতদিন থাকবো, তাই চলে যেতে চাইলাম। কিন্তু আমার এই অবস্থায় ভাবি কোথাও যেতে দিল না। কিন্তু ভাবি, এভাবে আপনাদের উপর বসে বসে খেলে তো আপনাদের খরচা হবে। এগুলো কি বলো? আমার বোন থাকলে কি আমি ফেলে দিতাম? আর চিন্তা করো না, হাতের কাজ তো জানোই, তা করে নিজের জন্য টাকা জমাও। মনে মনে চিন্তা করলাম যে কাজ করা তো লাগবেই, তা না হলে বাচ্চা মানুষ করব কিভাবে। এই জন্য ভাবিকে বললাম একটা কাজ খুঁজে দিতে। ভাবি আমার জন্য দোকান থেকে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে আসতো। সেলাই হলে তা আবার দিয়ে আসতো। দিন রাত এইসব কাজ করতেছিলাম। যখন কাজের মধ্যে থাকতাম তখন আর আবিদের কথা মনে পড়তো না। দেখতে দেখতে 10 মাস পার হয়ে গেল। সেই মুহূর্ত চলেই আসলো যে দিনটার অপেক্ষা করছি এতদিন। হঠাৎ রাত 9টার দিকে আমার প্রচন্ড ব্যথা শুরু হয়। এরপর ভাবি আর ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে যায়। এই সময়টা আবিদকে দরকার ছিল, কিন্তু ও তো আমাকে ছেড়ে চলেই গিয়েছে। আর বাচ্চাটা তো চায় না। যখন আমার কোলে আমার মেয়েটিকে দিল তখন সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম। তখনকার অনুভূতি কেউ ভোলাতে পারবে না। হসপিটাল থেকে তারপর দিন একজন এসে ভাইয়ার কাছে একটা কাগজ দিল। ভাইয়া কাগজটা পড়ে ভাবিকে বলল। ভাবির কথাটা বলতে খুব কষ্ট হচ্ছিল। কি হয়েছে ভাবি? আসলে আবিদ ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে নতুন জীবন শুরু করবে, তাই তোমাকে স্বাক্ষর করে দিতে বলেছে। আমি কোনো কান্না করলাম না, সাথে সাথে কাগজটাতে স্বাক্ষর করে দিলাম। কারণ এখন আর আবিদের কোনো জায়গা নেই আমার মনে। আমার সবটা এখন আমার মেয়েই। আমার মেয়েকে আমি একাই মানুষ করব। প্রতিদিন ছোঁয়াকে ঘুম পাড়িয়ে আমি কাজ করতাম। প্রায় 6 মাস পর ভাবিদের একটা রুম ভাড়া নিলাম। ভাবির কাছে রেখে আমি কাজ করতে যেতাম। তারা এত সাহায্য করেছে, তাদের ছেড়ে আর কোথায় যাব। ভাইয়া আর ভাবি ছোঁয়াকে খুব বেশি আদর করতো। আমার থেকে ভাবির কাছেই বেশি থাকতো। ভাবি বলেছিল নতুন করে জীবন শুরু করতে, কিন্তু মেয়ের কথা ভেবে সব বিসর্জন দিয়ে দিয়েছি। কারণ মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে। ভালোবাসা পূর্ণতা পেলেই যে ভালো থাকা যায় তা নয়। ভালোবাসা দিয়ে দুজনের সংসারটা টিকিয়ে রাখতে হয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকুন।